বাংলাদেশের যারা চিন্তাভাবনা করে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে যারা অগ্রগণ্য, আমি এখানে উদাহরণস্বরূপ ফরহাদ মাজারের কথা বলতে পারি। ফরহাদ মাজার কিন্তু বলছে যে বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছিল বা বিপ্লব হয়েছিল সেটি ব্যর্থ হয়ে গেছে ইতিমধ্যে, এবং বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকেই কিন্তু ধাবিত হচ্ছে। এটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। এটি তিনি বিভিন্ন ধরনের কারণকে উল্লেখ করে বলছেন যে ছাত্রদের আহ্বানে দেশবাসী সাড়া দিল, অভূতপূর্ব গণ অভ্যুত্থান করলো, তারপরেও যে বিদ্যমান আগের স্বৈরাচার সরকারের যে সংবিধান তার আলোকে যখন শপথ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখনই আসলে এই যে বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন তার হচ্ছে যে চরম ব্যর্থতায় রূপ নিয়েছে। এবং এই বিপ্লবটা ব্যর্থ হওয়া শুরু হয়েছে ঠিক তখন থেকেই, যখন এই সংবিধানের আগের স্বৈরাচার সরকারের রেখে যাওয়া সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্ররা কিন্তু দাবি তুলেছিল, ফরহাদ মাজারের কথা এসব, যে সম্প্রতি ডয়েচে ভেলের কাছে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং দেশ যাচ্ছে গৃহযুদ্ধের দিকে। এবং এই কারণেই এবং কারণ হিসেবে তিনি মোটা দাগে বলেছেন যে সংবিধানের স্বৈরাচারে রেখে যাওয়া সংবিধানের আলোকে সরকার গঠন এবং রাষ্ট্রপতিকে অপসারণ না করা, এসব বিষয়কে কিন্তু তিনি সামনে এনে এই বাংলাদেশ যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তিনি এটিকে কিন্তু হাইলাইট করেছে। ডয়েচে ভেলের সাক্ষাৎকারের লিঙ্কটি আমি এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে গত 5 আগস্ট ছাত্র জনতার ডাকে অভূতপূর্ব সাড়া দিয়েছিল দেশের জনগণ। তারা স্বপ্ন দেখেছিল আগামীর বাংলাদেশে এই যে 2014 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যে ভোটাধিকার সহ ন্যূনতম মানবাধিকার সহ আরও সাংবিধানিক নানা মৌলিক অধিকার যে হরণ করা হয়েছিল শুধুমাত্র একদলীয় শাসন কায়েমের জন্য, এসব কিন্তু দিবালোকের মতোই সত্য। এবং সেই কারণেই দীর্ঘদিনের চেপে বসা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণ ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে তাদেরকে বিতাড়িত করেছিল। এই যে স্বপ্ন, সুন্দর দেশ বিনির্মাণের স্বপ্ন, তার অধিকার নিশ্চিত করার স্বপ্ন, ভোটাধিকার পাওয়ার স্বপ্ন, সাংবিধানিক ন্যূনতম যে মৌলিক অধিকার পাওয়ার স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নেই এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান সম্পূর্ণ হয়েছিল। এটিকে অনেকে গণ অভ্যুত্থান বলছে, অনেকে বিপ্লব বলছে, কিন্তু এই বিষয়ে এই যে আগস্টের পর থেকে এখন ডিসেম্বরের শেষ, এই গেল কয়েক মাসে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে এবং এই বাংলাদেশকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন চক্র তারপর থেকেই কিন্তু অনেক বেশি সক্রিয়। দেশি বিদেশি যে বিভিন্ন চক্রের চক্রান্ত এখানে 5 আগস্টের পর থেকে যে বেড়ে যাবে এটি স্বাভাবিক। কেননা এখানে বিভিন্ন জনের বিভিন্ন স্বার্থ কিন্তু ব্যাঘাত ঘটেছে। দীর্ঘদিন ধরে যে সরকারকে জিয়ে রেখেছিল এই যে সরকার, তাদের ন্যূনতম ম্যান্ডেট ছিল না বা জনগণের সমর্থন ছিল না। জনসমর্থন সব হারিয়ে শুধুমাত্র কতিপয় আমলা এবং পুলিশ বাহিনী ব্যবহার করেই শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন। নির্বাচনকে করেছিলেন প্রহসনে পরিণত করেছিলেন নির্বাচনকে। আপনি জানেন যে 2018 সালে পুরো প্রশাসনকে ব্যবহার করে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সব ধরনের প্রশাসনকে নিজের মুঠোবন্দি করে ব্যবহার করেছিলেন এবং দিনের ভোট রাতের বেলায় সম্পন্ন করেছিলেন। সেক্ষেত্রে দলীয় যে কর্মী ব্যবহার হয় নাই তা নয়, কিন্তু সেটি খুবই কম। এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছিল তৎকালীন প্রশাসনের লোকজন। এই যে প্রশাসনের লোকজন তারা কিন্তু এই 5 আগস্টের পরে দেশ থেকে উড়ে যায় নাই, তারা কিন্তু বহাল তবিয়তে রয়েছে। তো তাদেরও একটা প্রেশার রয়েছে এবং তারা যেই শক্তিটি, যেই পাওয়ারটি তারা গেইন করেছিল বা নিজেদেরকে এম্পাওয়ার্ড ভাবতো, সেটি হচ্ছে প্রতিবেশী দেশের বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিত। সেই ইশারা ইঙ্গিত কিন্তু হোঁচট খেয়েছে 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে, এবং তাদের যেসব এজেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে ক্রিয়াশীল। এছাড়া যে স্বৈরাচার সরকার বিরোধী যেসব শক্তি রাজপথে মিলিত হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে, এটাই স্বাভাবিক। অনেকেই এখানে কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছে এবং সেই 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে যে নড়বড়ে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এবং সেই সরকারের আসলে ভিত্তি অত শক্তিশালী হওয়ারই তো কথা নয়। নতুন ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ পরিস্থিতির সরকার,
যেখানে দীর্ঘদিনের স্বৈরাচার পালিয়ে যায়, তাদের যে চেইন অফ কমান্ড সেটি ভেঙে যায়, তখন এখানে বিভিন্ন ধরনের মহল যারা রাজপথে সংগ্রাম করেছে এটা স্বীকার করতে হবে, কিন্তু তারপরেও তারাও কিন্তু দেশবিরোধী বা তাদের নিজেদের যে আকাঙ্ক্ষা সেটি চরিতার্থ করার জন্যও কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএস যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের যেসব ব্যানার ফেস্টুন বা মাথায় যে কালেমা খচিত যে মানে কালো কাপড় বেঁধে যে ধরনের প্রোগ্রাম করা, لقلوب أصحاب النبي إلى غيره وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت آثارهم الأصلية، وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبهم الرعب، سنلقي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار। বাংলাদেশের যে বিদ্যমান ধর্মীয় বিভেদ নিজেদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যে মাজারপন্থী, সুন্নি, শিয়া এই ধরনের নতুন বিভেদ সৃষ্টি করা, নির্বিচারে মাজারে হামলা করে মাজারকে গুঁড়িয়ে দেওয়া, আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা কিন্তু এখানে দেখা দিয়েছিল। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর একটি কৌশল নিয়েছিল একটি গোষ্ঠী। বাংলাদেশ কেন্দ্রিক যে সংকট সেটি আরও ঘনীভূত হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই ডেমোক্রেট এবং ডেমোক্রেটদের চরম পরাজয় হয়েছে মার্কিন সাধারণ নির্বাচনে, এবং এখানে যে ভারতের হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকারের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ট্রাম্প, তার দল রিপাবলিক কিন্তু আমেরিকার সাধারণ নির্বাচনের ভোটে জয়লাভ করেছে, এবং এই সামনে এই জানুয়ারি মাসের 20 তারিখে তারা কিন্তু ক্ষমতায় আসবে। তো ক্ষমতায় আসলে রিপাবলিকানদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কও অত ভালো নেই। এই কেন্দ্রিকও কিন্তু একটি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এছাড়া বাংলাদেশের যে ধর্মীয় সংখ্যালঘুর যে কার্ড সেটি কিন্তু চরমভাবেই কিন্তু এটি একটি ষড়যন্ত্র, এটি খুবই কড়া একটি ষড়যন্ত্র চলছে এই বিষয়ে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যে একদমই হয়নি তা নয়, কিন্তু এটি সবসময় হয়। বিগত আওয়ামী লীগ সরকারের যে 15 বছরের শাসন, এই সময়ে কিন্তু প্রচুর সংখ্যালঘু নির্যাতন যে হয়নি তা অনেক বেশিই হয়েছে। কিন্তু এই যে আগস্ট পরবর্তী সময়ে এটাকে যেভাবে ফোকাস করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেশের একদম প্রত্যক্ষ মদদে এটিকে আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য যা করণীয় সব কিছুই করা হয়েছে, এবং ভাড়াটে সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে এখানে বিভিন্ন জায়গায় নিয়োজিত করা হয়েছে যাতে আন্তর্জাতিকভাবে দেখানো যায় যে বাংলাদেশে সংখ্যালঘুরা খুবই নির্যাতিত, এখানে তাদের জীবন বিপন্ন, এবং এখানে তাদের জীবন বিপন্ন, তাদেরকে বাঁচাতে হলে যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে শেখ হাসিনারে যে বিতরণ করা হয়েছে সেটিকে আসলে এটি উচিত হয়নি, এবং এখানে তারা ইউএন জাতিসংঘের যে ইন্টারভেনশন বা এখানে জাতিসংঘের সংশ্লিষ্টতা বা পিস কিপিং ফোর্সকে আহ্বান করাও হয়েছে। মমতা ব্যানার্জি, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলাদেশে শান্তিরক্ষী মিশন প্রেরণ করার কথাও কিন্তু বলেছেন। এই ধরনের পর্যায়ে নিয়ে গিয়েছে। এছাড়া এমনভাবে আপনারা ভালো করেই জানেন যে রিপাবলিক বাংলা চ্যানেল সহ ভারতের কলকাতার বাংলা চ্যানেল বা ইন্ডিয়ান মেন স্ট্রিমের চ্যানেলও এমনভাবে প্রোপাগান্ডা চালিয়েছে যেখানে ইন্ডিয়ার যারা বসবাসরত ভারতীয় বাঙালি হিন্দু রয়েছে তাদের ধারণা যে এখানকার হিন্দুদেরকে যাদের জীবন বিপন্ন, তারা পালিয়ে বাসছে, তাদের হিন্দু ধর্মীয় সনাতনী যে রিচুয়াল সেই ধরনের রিচুয়াল তারা এখানে প্রকাশ্যে কিন্তু সেসব পালন করতে পারছে না, এই ধরনের প্রপাগান্ডাও কিন্তু চালানো হয়েছে। তো এই পরিস্থিতিতে দেশ দাঁড়িয়ে রয়েছে, এবং সামনের অদূর ভবিষ্যতে যে কি হবে সেটি আসলে আমরা এভাবে কোনোভাবেই খোলাসা আমার মতো ব্যক্তির সেটি হাইপোথেটিক্যালি বলা খুবই মুশকিল, যেখানে ফরহাদ মাজারদের মতো সিনিয়র ইন্টেলেকচুয়ালরা কিন্তু বলেই দিচ্ছেন যে বাংলাদেশ ধাবিত হচ্ছে গৃহযুদ্ধের দিকে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক একটি খুবই সংকট ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক দলের মধ্যে এসব নির্বাচন নিয়েও কিন্তু খুবই মতবিরোধ রয়েছে। কেউ নির্বাচন চাচ্ছে অতি দ্রুত, কেউ চাচ্ছে যে সংস্কারগুলো করার কথা বলা হয়েছিল শুরুতে সবগুলো সম্পন্ন করে নির্বাচন। সেখানে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে রয়েছে, এবং তাদের যে দীর্ঘদিনের মৈত্রী বা তারা যে জোটগতভাবে রাজনীতি করে আসছে সেই জোটের ভাঙন কিন্তু অনেক আগেই
এই যে 7 জানুয়ারি নির্বাচনের আগেই জোটের ভাঙন, জোটের থেকে জামাত বেরিয়ে গেছে এবং বর্তমানে তারা মুখোমুখি অবস্থা এবং সারা দেশের বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। সর্বশেষ গাইবান্ধাতে এই ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং এখানে দুই দলেরই বেশ কিছু লোক আহত হয়েছে এবং ইন্টারন্যাশনালি যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে নিয়োজিত করে দেখানো হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে জামাতের জনপ্রিয়তা অনেক বেশি, এবং বর্তমানে ভোট হলে জামাত এককভাবেই নির্বাচনে জয়ী হয়ে যাবে। এই যে যারা খুব বেশি প্রমিনেন্ট ইনফ্লুয়েন্সার, ডক্টর কনক সরকার বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, ইলিয়াস হোসেন, এই ধরনের প্রমিনেন্ট ইনফ্লুয়েন্সারদের সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং তারা জনমত জরিপ করেই যাচ্ছেন এবং তারা দেখাচ্ছেন যে বাংলাদেশে জামাতই জয়ী হচ্ছেন। আমি এই বিষয়ে তাদের জনমত জরিপ নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আমার চ্যানেল ভিজিট করলেও পাবেন এবং এই শেষে এই ভিডিওর শেষে থাম্বনেলেও আমি এই ধরনের ভিডিও দুটি ভিডিও পাবেন যে জনমত জরিপ বিষয়ক, আর ডিসক্রিপশন বক্সে গেলে অবশ্যই পাবেন। তো এই পরিস্থিতিতে বর্তমানে দেশ দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের আসলে সামনের দিন পার করা ছাড়া এবং সামনে কি হতে যাচ্ছে, এই যে ফরদ মাজারদের কথা যদি সত্যই হয়ে থাকে, দেশ যদি গৃহযুদ্ধের দিকেই যায়, সেই বিষয়ে কিন্তু আমাদের মানে সজাগ দৃষ্টি রাখতে হবে, যার যার অবস্থান থেকে ধৈর্য ধারণ করে এবং সর্বোচ্চ পর্যায়ে সহনশীলতা প্রদর্শন করতে হবে নিজ দেশের স্বার্থে। এছাড়া যে কোনো মহলের বা যে কোনো চক্রান্তের বলি হয়ে দেশের সর্বনাশ হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সারথি হবেন, এই আশায় আজকের এই বর্ণনামূলক ন্যারেটিভ ভিডিও শেষ